প্রথমবার কুয়াকাটা ভ্রমণে যাচ্ছেন, অবশ্যই সেখানে যাওয়ার আগে আপনাকে বেশ কিছু বিষয় জানতে হবে, যেন আপনাকে কেউ ঠকাতে না পারে। তেমনি 10টি গুরুত্বপূর্ণ তথ্য আমি আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন। রাত 10টা কিংবা 11টার দিকে যদি আপনি বাসে ওঠেন তাহলে 12টা অথবা 1টার দিকে আপনি পদ্মা সেতুর সামনে চলে আসবেন। তাই এখনো পর্যন্ত যারা পদ্মা সেতু দেখেননি তারা এই টাইমটাতে সজাগ থাকতে পারেন। বাস থেকে সরাসরি কুয়াকাটা বিচের সামনেই নামা যায়, কিন্তু প্রথমবার হওয়ায় আমাদের কুয়াকাটায় একটু আগে নামিয়ে দেয়, যে জন্য আমাদের আবার অটোতে এক্সট্রা ভাড়া ও প্যারা নিয়ে আবার বাকি 3 থেকে 4 কিলোমিটার পথ যেতে হয়। এই ভুল আপনারা কখনো করবেন না। হোটেল বুকিং সবচেয়ে গুরুত্বপূর্ণ কুয়াকাটার জন্য, কারণ সেখানে ভালো হোটেলের সংখ্যা খুবই কম। আবার যে কয়টা ভালো হোটেল আছে সেগুলোর সব রুম প্রায় বুক হয়ে থাকে। আমাদের বেলায় আমরা একদম বিচের সাথে সবচেয়ে সুন্দর হোটেলটাতে ছিলাম, কিন্তু সমস্যা যেটা হয়েছিল সব রুম বুক থাকায় চেক আউটের টাইম ছিল দুপুর 12টা। এই জন্য আমাদের সকাল 8টায় বাস থেকে নেমেও 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত হোটেলের অফিস রুমে ব্যাগ রেখে বিচে অপেক্ষা করতে হয়েছিল। যদিও ওই দিন ওয়েদার সুন্দর ও ঠান্ডা থাকায় আমাদের তেমন অসুবিধা হয়নি, মনোরম বাতাসের ফিল নিয়েছিলাম এভাবেই। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ঝাউবনে, আর কি যেন আছে, এই কি যেন প্লেস, কি লেবুর বন, লাল কাঁকড়ার জল, যেখানে হচ্ছে লাল কাঁকড়া পাওয়া যায়। কুয়াকাটায় বিচ ছাড়া আরও বেশ কিছু জায়গা রয়েছে ঘোরার জন্য, যেগুলো আপনাদের সেখানকার যারা বাইক দিয়ে ভ্রমণ গাইডের কাজ করে তারা অত্যন্ত আকর্ষণীয়ভাবে জানাবে। যেসব জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি টাকার দাবি করবে, আসলে সেখানকার সাগরটা অনেক সুন্দর, সেটার বাতাস অমায়িক, কিন্তু তারা আপনাকে লেবু বন, লাল কাঁকড়ার চর, বৌদ্ধ মন্দির এগুলোর গল্প যেভাবে করবে সেসব স্থান আসলে ততটাও সুন্দর না। যদি বিচ পছন্দ করেন তবে সাগর পাড়েই সময় কাটান, আর বাজেট বেশি থাকলে সেসব স্থানে যেতে পারেন। অবশ্যই দামাদামি করে নেবেন। বাইকে গেলে দ্রুত রাস্তা শেষ হয়ে যায় আর ভালোভাবে দেখাও যায় না, তাই অটো ভ্যান খুঁজে পেলে আপনারা আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। আসলে কিন্তু আমরা আসলে একটা ভালো বিকেল কিন্তু উপভোগ করছি এবং এরকম একটা বাতাস এবং প্রকৃতির যে স্নিগ্ধ আবহাওয়া আমরা কিন্তু আসলে ভাবিনি। আমরা ভাবছিলাম যে আসলে রোদ না থাকলে হয়তো আমাদের জন্য অনেক, সারা বৃষ্টিতে ভিজা ভিজা বাসে ফিরে আসছি, ভাবছিলাম যে দিনের বেলা বৃষ্টি থাকবে, কিন্তু না, কিন্তু বৃষ্টি নেই, পুরাই চেঞ্জ হয়ে গেছে একদম। মানে যে রোদ থাকলে কিন্তু এরকম আবহাওয়া আমরা পেতাম না। আসলে আবহাওয়াটা আসলে রোদও নেই আবার হলো বৃষ্টিও নেই, একদম পারফেক্ট। মানে যে আবহাওয়াটা হলো একদম মানে ঘোরার জন্য একদম বেস্ট যে আবহাওয়াটা, সেটা কিন্তু আমরা পেয়েছি। এটা আসলে ভাগ্যই বলা চলে। সাগর কোটি কোটি বছর ধরে এভাবেই বয়ে চলেছে। কোটি বছরের পর আমাদের পা পড়ল এই সাগরের তীরে। তাল গাছটি ঠায় দাঁড়িয়ে থেকে যেন সেই কবিতাটি বলে ওঠে, যখন মাঝিরা সাগর থেকে এই গাকে দেখে। রবীন্দ্রনাথের সেই কবিতাটি যেন প্রাণ ফিরে পায়। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। সাগর অতি নিকটবর্তী হওয়ায় এখানে মাছের দাম খুব কম, কিন্তু আপনি ট্যুরিস্ট জানলে তারা আপনার কাছে থেকে অনেক বেশি দাম চাইবে। 500 টাকার মাছ 2000 টাকা বা তারও অধিক টাকায় বিক্রি করতে চাইবে। আপনাকে অনেক ভেবে চিনতে মাছের দাম বলতে হবে এবং কিনতে হবে।
বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ কেউ সাবস্ক্রাইব না করে যাবেন না। ট্রাভেল রিলেটেড আরও নানা ধরনের ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। তো এখানে কিছু বড় ইলিশ মাছ আছে এবং কিছু কাঁকড়া দেখতে পাইতেছি। ইলিশ মাছ না আসলে কি নাই, চিংড়ি মাছ নাই, চিংড়ি দেখি। আচ্ছা, আমরা তো লেবু বনে আসছি, কিন্তু এখানে কোনো লেবু গাছ খুঁজে পাইতেছিল। যদিও এখানে কিছু যে গাছগুলো আছে এই গাছগুলোর আসলে নাম কি সেটা আমি আসলে বুঝতেছি না। এই গাছগুলোর নাম কি গাছ? রেডি। ও যাই হোক, কিন্তু একটা বনের মতো, ছোটখাটো একটা বনের মতো। তো এর ভিতরে কিন্তু আমরা আসলে এখন যাইতেছি। তো এটার নাম হলো লেবুর চর না? হ্যাঁ, লেবু বন বলে যায় আসলে। এখানে মনে হয় সিডরে অনেকটা আক্রান্ত হয়েছিল। এইখানে যে গাছগুলো আসলে আমার মনে হইতেছে যে গাছের কিন্তু অনেক গোড়ালি আছে এবং একটা প্রাকৃতিক একটা সবুজ প্রকৃতি কিন্তু এখানে আসছে আসলে। আমি যদি আপনার সামনের ভিউটা দেখাই তাহলে একটু ভালো লাগবে। তো এই যে লেবু বন, এবং মানুষ কিন্তু এখানে ছবি তুলতেছে বিভিন্নভাবে বিভিন্ন হয়। আসলে আমাদের অতটা সময় নেই আসলে এখন ছবি তোলার মতো। যদি আমাদের সময়টা খুব শর্ট, আমাদের কতগুলো জায়গা আসলে করতে হবে। তারপরে আমরা কিন্তু আমাদের এইটুকু সময়ের ভিতরে আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওগুলোতে সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরতে, যেন সেগুলো আপনাদের পরবর্তীতে অনেক বেশি হেল্প করে। লাল কাঁকড়ার যে মুখরোচক গল্প আমরা শুনি সেটা আসলে তেমন অবাক করার মতো নয়। আমার কাছে এটাকে শুনে যতটা অবাক লেগেছিল, বাস্তবে দেখার পর আমি পুরো নিরাশ হয়ে যাই। এটা দেখার মতো কিছুই না আসলে। তবে ঝাউবনের সৌন্দর্য কিন্তু মন কাড়ার মতো ছিল। হাজার হাজার ঝাউ গাছ যেভাবে এই সাগরের পাড়ে দাঁড়িয়ে আছে, এটা এক অনবদ্য সৌন্দর্য। এই সেই লাল কাঁকড়া যেটার গল্প বলে বলে ট্যুরিস্ট বাইকাররা আপনাকে আকৃষ্ট করতে চাইবে। এটা 8 থেকে 10টা সাধারণত কাঁকড়ার মতোই আমার মনে হয়েছে। কেউ এটাকে ধরে 100 থেকে 200 টাকায় বিক্রিও করে। তবে পাশের যে ঝাউবন এবং সাগরের যে বাতাসের গুনগুন, এর চেয়ে সৌন্দর্য কি হতে পারে বলেন? সকালে যদি আপনি এখানে যান, খুব ভোরে আপনাকে যেতে হবে, নয়তো ফিরতে ফিরতে জোয়ার এসে গেলে আপনি আটকা পড়বেন। সাধারণত দিনে 2 বার এখানে জোয়ার আসে। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। কুয়াকাটা থেকে বৌদ্ধ মন্দিরে গিয়েছিলাম। দৃষ্টি আসলে যদি দেখায়, এখানে হলো ওই যে 3টা মেইন যে স্পটটা, সেটা হলো এটা। আকাশেও মেঘ ও আমাদের সঙ্গী হয়ে ঝরে পড়ল। আকাশে বিদ্যুৎ চমকাতে ছিল, তার সাথে হালকা বৃষ্টি। আমরাও ছুটতে চললাম একের পর এক গন্তব্যে, কারণ এরপর আবার আমরা চাচ্ছিলাম শুধু কুয়াকাটা নয়, বরিশালেও কিছু স্থান ঘুরে দেখব। বরিশালের মাধবপুরে আজ থেকে 200 তৈরি করেছিলেন। সেই সময়ে মাধব পাশা এলাকাটা ছিল চন্দ্রদ্বীপের রাজধানী। দিঘিটিকে বর্তমানে দুর্গাসাগর দিঘি নামে ডাকা হয়। প্রকৃতির সাথে যেন একদম মিশে গিয়েছে এর সৌন্দর্য, কিন্তু কর্তৃপক্ষের অবহেলার জন্য এর আশেপাশের পরিবেশ বর্তমানে ফ্যামিলি ট্যুরের উপযোগী নয়। তাই ভেবেচিন্তে এখানে যাওয়ার অনুরোধ রইল। হরিণকে দেখলে আমার মনে পড়ে যায় ইলিশ মাছ ও হরিণের রেসের গল্প। আগের দিনে রাজারা যেসব সুগন্ধি ব্যবহার করতেন তাকে বলা হতো কস্তুরী। সেসব কস্তুরীর সুগন্ধ ছিল মন কাড়ার মতো।
শুনলে অবাক হবেন 1 কেজি কস্তুরী তৈরি করতে 2000-এরও বেশি হরিণকে হত্যা করতে হতো। এই মসজিদটি গুঠিয়া মসজিদ নামে পরিচিত। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ, যা বরিশালের উজিরপুর থানার গুঠিয়া ইউনিয়নে অবস্থিত। বরিশাল শহর থেকে এর দূরত্ব 11 কিলোমিটার। স্থানটি বেশ সুন্দর। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তোবা মানুষ নয়, শঙ্খচিল শালিকের বেশে, হয়তোবা ভোরের কাক হয়ে এই নবান্নের দেশে। কুয়াশার বুকে ফেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। বরিশালের বিএম কলেজ থেকে জীবনানন্দ দাশের রচিত কবিতা পড়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন ও কমেন্টে আপনার মতামত জানাতে পারেন।